ওয়েলকাম সবাইকে, আমি হচ্ছি রনি আর আপনারা দেখছেন ভয়েস জাল ইউটিউব চ্যানেল। তো এই চ্যানেলটা আজকে আমি নতুন ওপেন করেছি, ভয়েস ওভারও আজকে নতুন দিচ্ছি। যাই হোক, গল্পটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইকটা অবশ্যই করে দেবেন। আর যদি গল্প বা ভয়েস ওভারটা খারাপ হয়ে থাকে আমাকে বলবেন, আমি অবশ্যই সেটা ইমপ্রুভ করার চেষ্টা করব। আজ আমি যে ঘটনাটা বলতে চলেছি এটা হলো আমার মামার মেয়ে তার বান্ধবীর সাথে, মানে অ্যাকচুয়ালি আমার দিদির বান্ধবীর সাথে এই ঘটনাটা ঘটেছে। তো ঘটনাটা শুরু করার আগে বলে দিচ্ছি, অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। আমার বান্ধবী রিমা একবার খুব অসুস্থ হয়ে পড়েছিল। ওর বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু আচমকা জ্বরে ভুগতে লাগলো। ডাক্তারও কিছু ধরতে পারলো না। ঘর ভরা ওষুধ, ঝাড়ফুঁক, পুজো সব চেষ্টা করে ফেলছিলাম আমরা। রিমা শুধু বিছানায় শুয়ে থাকতো, খুব ক্লান্ত চোখ, কখনো কখনো ফিসফিস করে বলতো, মা, ও আবার এসেছে, হলুদ শাড়ি পরা মেয়েটা। প্রথমে আমরা ভেবেছিলাম জ্বরের ঘোরে কী সব আবোল তাবোল যে বকছে মেয়েটা, কিন্তু পরে রিমার মা, মানে আমাদের বান্ধবীর মা, আমাদের একটা কথা বললেন যেটা শুনে আমাদের গা শিউরে ওঠে। তো সেই ঘটনাটা ছিল এমন, রিমার মা আমাদের যেটা বলে, রিমার যখন 5 বছর বয়স তখন ওর এক বান্ধবী ছিল যার নাম ছিল মেঘলা। দুজনে খুব খেলাধুলা করতো। একদিন পুকুরে স্নান করতে গিয়ে মেঘলা ডুবে যায়, আর কখনো সে ফিরে আসে না। মেঘলার পরনে ছিল একটা হলুদ শাড়ি, ওর ঠাকুমা দিয়েছিল খেলার জন্য। মানে খেলে গ্রাম বাংলায় হয় না যেমন শাড়ি পরে খেলাধুলা করে, তেমনই ওর ঠাকুমা মেঘলাকে শাড়ি পরিয়ে দিয়েছিল, একটা হলুদ শাড়ি। রিমা তখন থেকেই বা সেই দিন থেকে যখন মেঘলার এমন হয়ে যায়, ডুবে যায় সে, সেদিন দিয়ে খুব চুপচাপ হয়ে গেছিল রিমা। তারপর সময় এগোচ্ছে, রিমা অনেক বড় হয়ে যায়, আর সময়ের সাথে সাথে রিমা এইসব কথা ভুলে যেতে থাকে। তো এই ছিল সেই ঘটনা, কিন্তু পরে রিমার যে অবস্থাটা হলো সেটা আমি তোমাদের বলছি। রিমার অসুস্থতা চলছিল প্রায় 1 মাস। একদিন দুপুরবেলা ঘরটা হঠাৎ খুব ঠান্ডা হয়ে গেল। জানালা দরজা সব বন্ধ, তবুও যেন বাতাস বইছে ঘরের মধ্যে। আমি আর রিমার মা, আমরা দুজন রিমার পাশে বসেছিলাম। রিমা হঠাৎ করে উঠে বসলো, চোখ বন্ধ, ঠোঁটে একটা অদ্ভুত হাসি। সে বলল, মেঘলা এসেছে। আমি কথা দিয়েছিলাম না আমি তোর সাথে থাকবো, আমি তোর সাথেই থাকবো। আমরা কিছু বুঝে ওঠার আগেই ঘরের কোণার আয়নাতে স্পষ্ট দেখি একটা ছোট মেয়ে দাঁড়িয়ে আছে, ভিজে হলুদ শাড়ি পরে। তখন সেখানে আমার হাত পা ঠান্ডা হয়ে গেছিল, আমি চোখ মেলে দেখতেই পাচ্ছিলাম না যে কি হচ্ছে। এবং সেই মুহূর্তে রিমার মা তাড়াতাড়ি ভয় পেয়ে ঠাকুর ঘরের দিকে ছুটলেন, আর সেখান থেকে গঙ্গার জলের ঘটিটা এনে হাতে করে একটু গঙ্গার জল নিয়ে আয়নাটাই ছিটিয়ে দিলেন। তারপর সেই রাতেই রিমার জ্বর কমে যায়। ধীরে ধীরে রিমা সুস্থ হয়ে ওঠে, কিন্তু আজও সে আয়না এড়িয়ে চলে। একবার আমিও জানতে চেয়েছিলাম যে মেঘলা কি এখনো তোর সাথে কথা বলে বা দেখা করতে আসে। আমি যখন রিমাকে এই প্রশ্নটা করলাম, রিমা আমার দিকে একটা করুণ চোখে তাকিয়ে বলল, ও বলেছে এখন না, কিন্তু একদিন আবার দেখা হবে। প্রথম গল্পটুকু এতদূরই ছিল। সেকেন্ড গল্পে আমরা যাচ্ছি, কিন্তু তার আগে বলে রাখি, আমার ভয়েস বা গল্প যদি আপনাদের খারাপ লেগে থাকে আমাকে কমেন্ট করতে পারেন, আমি এগুলো ঠিক করার চেষ্টা করব। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। তো এখন আমরা সেকেন্ড গল্পটি পড়তে চলেছি। কথা হচ্ছে, যখন আমি ঘটনা খুঁজে পাচ্ছিলাম না, মানে আমার ঠাম্মার কাছে, আমার দিদিদের কাছে আমি জিজ্ঞেস করছিলাম, বুঝলে। তো আমার আগে যেটা ঘটনাটা শুনলাম সেটা হচ্ছে আমার দিদির কাছ থেকে শোনা ঘটনা, আর এখন যেটা বলছি এটা হচ্ছে আমার ঠাকুমার কাছ থেকে শোনা ঘটনা। মানে ঘটনা বা গল্প তোমরা যেটা ধরতে পারো ধরবে। মুর্শিদাবাদে আমার ঠাকুমার একজন রিলেটিভের বাড়ি ছিল। তো তাদের কাছ থেকে ঠাম্মাই ঘটনাটা শুনেছিল আর আমাকে বলেছিল। তো তাদের ঘটনাটা ছিল এমন যে, আমাদের এখানে একটা পুরনো শ্মশান আছে, যার চারিদিক জঙ্গল আর মাঝখানে এক বিশাল তেঁতুল গাছ। লোকজন বলে গাছটার নিচে রাতে কেউ যায় না, কারণ ওখানে 14 শিকারী দত্ত নামের এক জমিদারের আত্মা ঘুরে বেড়ায়। বছর 5 আগে এক কিশোর বাপ্পা সাহস দেখাতে রাতে শ্মশানে ঢুকেছিল। বন্ধুদের সাথে কিছু বাজি হেরেছিল বলে তার প্রমাণ দিতে হবে, সেই জন্যই সে সেই শ্মশানে গেছিল। বাপ্পা তার বন্ধুদের বলে, ভূত টুত বলে কিছু নেই, আমি গিয়ে গাছ থেকে একটা ডাল ভেঙে আনবো।
বন্ধুরা দূরে দাঁড়িয়েছিল। বাপ্পা গিয়ে গাছের ডাল ধরতেই বাপ্পার কানে ফিসফিস শব্দ আসে। এই ডালটা আমার কাঁধের হাড়। সে চমকে ওঠে, চারিদিকে তাকালো, কেউ নেই। আবার ডাল ভাঙতেই এবার গাছের গোড়া থেকে যেন করুণ আর্তনাদ ভেসে এলো। বন্ধুরা হঠাৎ দেখতে পেল গাছের নিচে কালো ছায়ার মতন এক বিশাল মানুষ দাঁড়িয়ে আছে। চোখ দুটো লাল আর একেবারে বাপ্পার পেছনে দাঁড়িয়ে আছে। বন্ধুরা ভয়ে পালিয়ে গেল, কিন্তু বাপ্পা আর ফিরল না। পরের দিন সকালে গ্রামের লোকেরা গিয়ে দেখে গাছের নিচে বাপ্পার জুতো জোড়া পড়ে আছে, কিন্তু বাপ্পার শরীর নেই। শুধু মাটির ওপরে আঙুল দিয়ে আঁচড় কেটে লেখা, ডাল ভেঙো না। এরপর থেকে আজও রাত নামলে ওই তেঁতুল গাছের নিচে কারোর সাহস হয় না দাঁড়ানোর। লোকেরা বলে মাঝরাতে ওখান থেকে গেলে ফিসফিস করে কানে শব্দ ভেসে আসে। এই ডালটা আমার কাঁধের হাড়। তো আজকের গল্প এতদূরই ছিল। যাদের ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন, আর যাদের ভালো লাগেনি তারাও জানাতে পারেন। আর যাদের কাছে ঘটনা আছে, যে ঘটনা আজ পর্যন্ত কোনো পডকাস্ট বা কোনো চ্যানেলে শোনানো হয়নি, তেমন কোনো ঘটনা থাকলে অবশ্যই আমাকে জানাতে পারেন। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, আপনারা সেখানে লিখে পাঠাতে পারেন। আমি অবশ্যই সেই ঘটনাগুলো আপনাদের শোনানোর চেষ্টা করব।